চলুন আজ আমরা একটু দেখি অনলাইন থেকে পাওয়া বিভিন্ন পরামর্শ বিশ্লেষণ করে ইতালিতে অ্যাসাইলাম ইন্টারভিউ বা যেটা কমিশন নামে বেশি পরিচিত সেখানে বাংলাদেশি আবেদনকারীরা কিভাবে সফল হতে পারেন। এই প্রশ্নটা কিন্তু অনেক আশ্রয় প্রার্থীর মনেই ঘোরে। আর যারা এই অভিজ্ঞতা পার করেছেন তাদের কথা শুনলে একটা ব্যাপার খুব পরিষ্কার হয়ে যায়, আর সেটা হলো প্রস্তুতি। ভালো প্রস্তুতি এখানে সাফল্যের মূল চাবিকাঠি। চলুন তাহলে আর দেরি না করে শুরু করা যাক। পুরো প্রক্রিয়াটা সহজে বোঝার জন্য আমরা আলোচনাটাকে এই 5টা ভাগে সাজিয়ে নিয়েছি। সবার আগে এটা বুঝতে হবে যে এই কমিশনটা আসলে কি চায়। এর প্রধান লক্ষ্য হল এটা ঠিক করা যে একজন আবেদনকারী আন্তর্জাতিক সুরক্ষার জন্য আসলেই যোগ্য কিনা। সোর্সগুলো যা বলছে তাতে কমিশনের সফল হলে সাধারণত এই 4 ধরনের আইনি সুরক্ষার যে কোনো একটা পাওয়া যেতে পারে, আর প্রত্যেকটা সুরক্ষার ধরন আর মেয়াদ কিন্তু আলাদা আলাদা হয়। আচ্ছা, এবার আসা যাক আবেদনের একদম কেন্দ্রবিন্দুতে, আবেদনকারীর ব্যক্তিগত গল্প। সোর্সগুলো কিন্তু খুব নির্দিষ্ট করে বলেছে যে ঠিক কোন ধরনের গল্পগুলো বেশি কার্যকর হয়। এখানে একটা খুবই গুরুত্বপূর্ণ পরামর্শ দেয়া হয়েছে, আর সেটা হলো রাজনৈতিক গল্প পুরোপুরি এড়িয়ে চলা। বলা হচ্ছে এই ধরনের কেস নাকি সাধারণত গ্রহণ করা হয় না, এর বদলে ব্যক্তিগত দুঃখ কষ্টের গল্পের ওপর জোর দিতে হবে। তাহলে প্রশ্ন হল, গ্রহণযোগ্য গল্পগুলো ঠিক কেমন হতে পারে? সোর্সগুলোতে কিছু উদাহরণও দেওয়া হয়েছে, যেমন কেউ হয়তো স্থানীয় সন্ত্রাসী বা চাঁদাবাজির শিকার হয়েছেন, বা কোনো দুর্ঘটনার পর এমন হুমকির মুখে পড়েছেন যে দেশে থাকাই অসম্ভব হয়ে গেছে। একটা সোর্সের এই কথাটা কিন্তু পুরো ব্যাপারটার আসল উদ্দেশ্যটা পরিষ্কার করে দেয়। মূল লক্ষ্য হল এমন একটা কেস তৈরি করা যেটা দিয়ে ইটালিতে থাকার অনুমতি বা পারমেসো দি সজ্জন্য পাওয়া যাবে। গল্প তো বলা হলো, কিন্তু সেই গল্পকে সত্যি বলে প্রমাণ করতে তো ডকুমেন্ট লাগবেই, তাই না? চলুন দেখি ডকুমেন্টগুলো কিভাবে গুছিয়ে নিতে বলা হয়েছে যাতে সেগুলোর সর্বোচ্চ প্রভাব পড়ে। একজন তো খুব জোর দিয়ে বলেছেন যে সবগুলো কাগজপত্রকে 3টা আলাদা স্বচ্ছ ফাইলে সুন্দর করে সাজিয়ে নেওয়া উচিত। এতে কেসটা অনেক বেশি গোছানো আর পরিষ্কার মনে হয়। আর এই হলো সেই জরুরি ডকুমেন্টগুলোর একটা চেকলিস্ট যা বিভিন্ন সোর্স থেকে জমা করা হয়েছে। বলা হচ্ছে যে এই কাগজগুলো তৈরি রাখাটা প্রায় বাধ্যতামূলক। এই স্লাইডের তথ্যটা কিন্তু বেশ অবাক করার মতো। একটা সোর্সে দাবি অনুযায়ী একটা স্কুল বা ভাষার সার্টিফিকেট একটা কেসকে নাকি 80% পর্যন্ত এগিয়ে দিতে পারে। ভাবা যায়, তার মানে ইতালির সমাজে মেশার চেষ্টাটাকে তারা কতটা গুরুত্ব দেয়। ডকুমেন্ট গোছানো হলো, এবার ইন্টারভিউয়ের পালা। সোর্সগুলো বলছে প্রায় নিশ্চিতভাবেই 5টা মূল প্রশ্নের মুখোমুখি হতে হবে আবেদনকারীদের। প্রথম প্রশ্নটাই আসবে প্রমাণ নিয়ে, যা বলা হচ্ছে তার ভিত্তি নিয়ে। আপনাকে সরাসরি জিজ্ঞেস করা হবে, আপনার গল্পের সমর্থনে কোনো ডকুমেন্ট আছে কি? সোজা কথায় যা বলা হচ্ছে তার প্রমাণ হাতে আছে কিনা। এরপর আসবে দ্বিতীয় প্রশ্ন, যেটা কিনা পুরো ইন্টারভিউয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। প্রশ্নটা হল, আপনি কেন বাংলাদেশ ছেড়েছেন? এখানেই আসল গল্পটা গুছিয়ে আত্মবিশ্বাসের সাথে বলতে হবে। কেন দেশে থাকা আর সম্ভব হচ্ছিল না সেই কারণগুলো তুলে ধরতে হবে। তৃতীয় প্রশ্নটা হল ইটালি আসার কঠিন যাত্রাটা নিয়ে। আপনাকে জিজ্ঞেস করা হতে পারে আপনি কতগুলো দেশ পাড়ি দিয়েছেন এবং কোনো নির্যাতনের শিকার হয়েছেন কি। বলা হচ্ছে যে এই যাত্রাপথের কষ্টগুলো ঠিকমতো তুলে ধরতে পারলে কেসটা আরও মানবিক হয়ে ওঠে। চতুর্থ প্রশ্নটা ভবিষ্যৎ নিয়ে, এটা দিয়ে যাচাই করা হবে বিপদের বাস্তবতা। এখানে উত্তর দেওয়ার সময় খুব সতর্ক থাকতে হবে। উত্তরটা যেন অবশ্যই আপনার মূল গল্পের সাথে সরাসরি যুক্ত থাকে। যে বিপদের কারণে দেশ ছাড়া, সেই বিপদটা যে এখনও আছে সেটাই বোঝাতে হবে। আর সবশেষ পঞ্চম প্রশ্নটা আসবে টাকা পয়সা নিয়ে, যা দিয়ে আর্থিক স্বচ্ছতা যাচাই করা হবে। আপনাকে পরিষ্কারভাবে ব্যাখ্যা করতে হবে যে এই লম্বা যাত্রার টাকা কোথা থেকে এলো। সেটা নিজের জমানো টাকা হতে পারে, পরিবার বা বন্ধুদের থেকে ধার করা হতে পারে, কিংবা অন্য কোনো ঋণও হতে পারে। তো এত সব আলোচনার পর সফল হওয়ার জন্য মূল চাবিকাঠিগুলো আসলে কি কি? সব মিলিয়ে মূল পরামর্শগুলো হল, একটা বিশ্বাসযোগ্য আর ধারাবাহিক গল্প বলতে হবে। সেই গল্পকে শক্ত ডকুমেন্ট দিয়ে প্রমাণ করতে হবে। ইন্টারভিউয়ের প্রশ্নগুলোর জন্য আগে থেকেই তৈরি থাকতে হবে,
আর সবশেষে সবকিছু খুব পরিষ্কার আর আন্তরিকভাবে উপস্থাপন করতে হবে। শেষ পর্যন্ত তাহলে সব পরামর্শ কিন্তু একটাই দিকে ইঙ্গিত করছে, তাই না? নিখুঁত প্রস্তুতি। এটাই কি তাহলে সাফল্যের আসল চাবিকাঠি?